আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি বিজ্ঞানিকের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব রসায়ন বিজ্ঞানের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অধ্যায় ৭ যে রাসায়নিক বিক্রিয়া এর লেকচার ৪, যেখানে আমরা জানব বিভিন্ন প্রকারের জারণ বিজারণ বিক্রিয়া সম্বন্ধে। তো চলো শুরু করা যাক। জারণ বিজারণ বিক্রিয়া কি এবং জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে ঘটে সেগুলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে আসলে এর বেসিক সম্পর্কে ক্লিয়ার হবে। আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় প্রথমে যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংযোজন বিক্রিয়া। তো চলো লিখি সংযোজন বিক্রিয়া। আচ্ছা, সংযোজন বিক্রিয়াটা কি? সংযোজন বিক্রিয়া, আচ্ছা সংযোজন বিক্রিয়াটা কি? যেই জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে। আবারও বলি, যেই জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। তাহলে এখানে কি বলা হচ্ছে, দুইটা রাসায়নিক পদার্থ থাকবে, দুইটা বিক্রিয়ক থাকবে, এই দুইটা বিক্রিয়ক বা রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করবে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যামোনিয়া। আচ্ছা, এখানে সমতা বিধান করে দিই। দেখো, খেয়াল করো, এইখানে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা আলাদা আলাদা বিক্রিয়ক, দুইটা বিক্রিয়ক একসাথে যুক্ত হয়ে এখানে কি উৎপন্ন করেছে? NH3 বা অ্যামোনিয়া। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে একটি বিষয় খেয়াল করো, যেসব সংযোজন বিক্রিয়ায় এই বিক্রিয়কগুলো হচ্ছে মৌলিক পদার্থ, মানে যে পদার্থগুলো ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেগুলোকে আমরা বলবো সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, এখানে লিখে দিই সংশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে সংশ্লেষণ বিক্রিয়াটা কি আরেকবার বলো? যেসব বিক্রিয়ায় এই যে বিক্রিয়ক যে পদার্থগুলো আছে এই পদার্থগুলো হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ বলতে কি বোঝায়? যে পদার্থগুলো ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। উদাহরণস্বরূপ এখানে দেখো, এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের এটাই কল্পনা করো। এই নাইট্রোজেন একার মধ্যে একা আছে, এটা একটা মৌলিক পদার্থ, আবার হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, এই দুটো যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করছে। এটা একটা সংযোজন বিক্রিয়া, একই সাথে একটি সংশ্লেষণ বিক্রিয়া, কারণ এই পদার্থগুলা মৌলিক পদার্থ, বিক্রিয়ক পদার্থগুলো মৌলিক পদার্থ। উদাহরণস্বরূপ আরো একটা আমরা বিক্রিয়া বলতে পারি, দেখো হাইড্রোজেন প্লাস অক্সিজেন এই দুইটা যুক্ত হয়ে কি উৎপন্ন করে বলতো? পানি। এখানেও এটা একটা সংযোজন বিক্রিয়া, একই সাথে এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু আমরা যদি একটা উদাহরণ যদি দিই যে শুধু সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না, এরকম যদি আমরা একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে দেখো যে আমরা যদি বলি ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে কি উৎপন্ন করে? দেখো, আচ্ছা এখানে তোমরা একটু খেয়াল করো যে এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন, সাপোজ ধরো এটা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা হচ্ছে CO3, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। এখন এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বনেট দুইটার কোনোটাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড, দুইটা কোনোটাই কিন্তু কি মৌলিক পদার্থ না, কারণ এখানে দেখো ক্যালসিয়াম একটা আছে আবার অক্সিজেন আছে। ঠিক আছে, এটা ভাঙলে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে, আবার এখানে কার্বন পাওয়া যাবে এবার অক্সিজেন পাওয়া যাবে। তাহলে এটা কি সংযোজন বিক্রিয়া বাট সংশ্লেষণ বিক্রিয়া না। তার মানে আমরা কি বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া
সংশ্লেষণ বিক্রিয়া নয়। আচ্ছা, এবার খেয়াল করো বিযোজন বিক্রিয়া। ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া এখানে লিখি। বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, বিয়োজন বিক্রিয়াটা তাহলে কি? বিয়োজন বিক্রিয়াটা হচ্ছে, আমরা সংযোজন বিক্রিয়া কি পড়েছিলাম? দুই বা ততোধিক বিক্রিয়ক বা মানে পদার্থ, রাসায়নিক পদার্থ একসাথে যুক্ত হয়ে নতুন একটি উৎপাদ গ্রহণ করে। এখানে একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক যৌগ বা মৌলে পরিণত হয়। ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে আমরা কি বলবো? বিয়োজন বিক্রিয়া বলবো। ঠিক আছে, যেমন আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি, এখানে পানির উদাহরণটাই কল্পনা করো। এখানে পানি যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, দুঃখিত, পানি যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? H2 এবং O2। ঠিক আছে, এই পানি কিন্তু দেখো, পানি ভেঙে কি উৎপন্ন হইতেছে? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে আমরা এইখানে একটা উৎপাদ পদার্থ ভেঙে মানে একটা যৌগ বা একটা পদার্থ ভেঙে দুইটা উৎপাদে পরিণত হইতেছে। এটা এই কারণে আমরা মানে বিয়োজিত হইতেছে, বিয়োজিত হয়ে দুইটা পদার্থে পরিণত হইতেছে, এই জন্য আমরা এটাকে বলবো বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এবার আসো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়াটা কি ভাইয়া? দেখো, খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। আমি সংজ্ঞাটা একবার বলি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। কোন অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে যখন নতুন একটা যৌগ উৎপন্ন করবে, এই নতুন এই যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পেরেছো? এখানে একটা উদাহরণ দিই, উদাহরণটা খেয়াল করো। দেখো, জিঙ্ক, এটা খুবই পপুলার একটা উদাহরণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি উদাহরণ। জিঙ্ক এবং আয়রন সালফেট, H2SO4 বা সালফিউরিক অ্যাসিড যদি মানে একে অপরের সাথে যখন বিক্রিয়া করে, তখন দেখো একটু খেয়াল করে, এই যে H2SO4 হাইড্রোজেন এবং সালফেট, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু এই হাইড্রোজেন মৌলটা দুর্বল, সালফেট চাচ্ছে না যে সে হাইড্রোজেনের সাথে থাকবে। তখন এই জিঙ্ক এবং এই হাইড্রোজেন সালফেটের পাশাপাশি আসলো। ঠিক আছে, এই জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের পাশাপাশি আসলো। পাশাপাশি আসার পরে সালফেট তো চাচ্ছে না সে এই হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে, কারণ কি হাইড্রোজেন কম সক্রিয়। বুঝতে পেরেছো? তাহলে এই জিঙ্ক এই হাইড্রোজেনকে সরিয়ে দেবে, জিঙ্ক এই হাইড্রোজেনকে সরিয়ে দেবে, কারণ জিঙ্ক দুর্বল, জিঙ্ক শক্তিশালী, হাইড্রোজেন দুর্বল। হাইড্রোজেন দুর্বল হওয়ার কারণে যখন এখান থেকে চলে যাবে, তখন এই জিঙ্ক সালফেটের সাথে একসাথে একটি যৌগ গঠন করবে এবং হাইড্রোজেন হতাশায় দুঃখে সে একাকী হয়ে যাবে। একটু খেয়াল করো তাহলে আমার এই কি বিক্রিয়াটা এখানে কি ঘটতেছে? এই জিঙ্ক সালফেটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কারণ হাইড্রোজেন এখানে কম সক্রিয়। ঠিক আছে, জিঙ্ক অধিক সক্রিয়। তাহলে অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে সরিয়ে দিচ্ছে, একটি যৌগ থেকে কম সক্রিয় মৌলকে সরিয়ে দিচ্ছে, এর জায়গাটা সে প্রতিস্থাপিত করতেছে, মানে এটা এখানে প্রতিস্থাপন হইতেছে। ঠিক আছে, তাহলে জিঙ্ক সালফেটের সাথে যুক্ত হয়ে গেল, আর হাইড্রোজেন একার মধ্যে একা, সে হতাশায় দুঃখে সে একার মধ্যে একা ঘুরে বেড়াবে। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে
এখানে অধিক সক্রিয় যে মৌল হচ্ছে জিঙ্ক, এই কম সক্রিয় মৌলকে এখান থেকে হটিয়ে সে সালফেটের সাথে যুক্ত হলো এবং হাইড্রোজেন এখান থেকে সরে একার মতো একা হয়ে গেল। এই কারণে আমরা এটাকে বলবো, এই যে জিঙ্ক যেহেতু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিচ্ছে, সেজন্য আমরা এই বিক্রিয়াকে নাম দিয়েছি কি, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো যে কোন ধাতু বা কোন মৌলসমূহ অপর মৌলসমূহ থেকে অধিক সক্রিয়, সেটা আমরা কিভাবে জানবো। এখানে তোমরা একটা ছন্দ মনে রাখতে পারো, ঠিক আছে? এই ছন্দটা একটু আমি লিখে দিই, তোমাদের সারা জীবন কাজে লাগবে। আমার সাথে বলবা এবং লিখবা। লেখো, কে বা কে না ম্যাগাইভার। আচ্ছা, এখানে কাছাকাছি লিখি, ম্যাগাইভার, কে বা কে না ম্যাগাইভার এলো, এপাশে লিখি এবার, এলো যেন ফিরে সোনা পেল হাই। সোনা পেল হাই কুলাঙ্গার। দেখো, কে বা কে না ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পেল হাই কুলাঙ্গার হাজি, কুলাঙ্গার হাজি আজি পেটাবে আমায়। পেটাবে আমায়। আবার বলি ছন্দটা, কে বা কে না ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পেল হাই কুলাঙ্গার হাজি আজি পেটাবে আমায়। ইন্টারেস্টিং না? কে বা কে না ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পেল হাই কুলাঙ্গার হাজি আজি পেটাবে আমায়। ছন্দটা মনে রাখো। এইবার আসো, এই যে প্রত্যেকটা নিউমোনিক দিয়ে কি বোঝানো হচ্ছে, কে, এই কেতে হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে, কে। বা বা এটা হচ্ছে বেরিলিয়াম, বেরিয়াম, সরি, বেরিয়াম। কে বা আর একটা কে, এটা হচ্ছে আমার সিএ, ক্যালসিয়াম, ঠিক আছে। না, এনএ, সোডিয়াম। ম্যাগাইভার, ম্যাগনেসিয়াম। এলো, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, কে বা কে না ম্যাগাইভার এলো, এইগুলো হচ্ছে আমার অধিক সক্রিয়, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অধিক সক্রিয়। এখানে, আচ্ছা এখানে দেখি অধিক সক্রিয়, আচ্ছা এগুলো হচ্ছে অধিক সক্রিয়। এবার মাঝের মাঝের কলামটা খেয়াল করো, এলো এ পর্যন্ত হয়ে গেছে। এবার দেখো, এলো যেন ফিরে সোনা পেলো হাই। আচ্ছা, যেন ফিরে সোনা পেলো, এখানে এই যেন, এই যেনতে এটা হচ্ছে জেডেন বা জিঙ্ক, ফিরে এটা হচ্ছে ফেরাস, ঠিক আছে, এফই। সোনা, 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 এটা হচ্ছে আমার টিন। আচ্ছা, পেলো, পিবি, লেড, ঠিক আছে। এবার আসো হাই, হাইতে কি বলতো, হাইড্রোজেন। কুলাঙ্গার, কুলাঙ্গারের কে ইউজ মানে সিইউ, সিইউতে কপার। হাজি, এইচজি বা মার্কারি। আজি, আজি এজি বা সিলভার। পেটাবে, পেটাবে মানে পিটি বা প্লাটিনাম। আর লাস্টে হচ্ছে আমার এখানে গোল্ড, ঠিক আছে, এইউ, আমাই, এইউ, আমাই, ঠিক আছে। এখানে সোনা, এখানে এই যে এটা একটু খেয়াল করে, এখানে হচ্ছে এটা দ্বারা টিন বোঝাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার বলি,
কে বা কে না ম্যাকাইভার এলো যেন ফিরে শোনা পেল হাই কুলাঙ্গা হাজি আজি পেটাবে আমায়। তাহলে এখানে প্রত্যেকটা নিমোনিক দ্বারা কি বোঝাচ্ছে সেগুলো আমরা জেনে ফেললাম। তাহলে এই যে প্রথম যে কলামটা আছে এটা হচ্ছে অধিক সক্রিয় ধাতু সমূহ বা মৌল সমূহ, পরেরটা হচ্ছে আমার মধ্যম সক্রিয়, এবং লাস্টলি এগুলা হচ্ছে আমার কম সক্রিয় মৌল। তাহলে আমরা উপরোক্ত উদাহরণে যেটা দেখলাম, যেহেতু জিঙ্ক এবং জিঙ্ক হাইড্রোজেনের থেকে অধিক সক্রিয়, সেই জন্য আমার জিঙ্ক এই প্রতিস্থাপন বিক্রিয়ায় হাইড্রোজেনকে হটিয়ে সে হাইড্রোজেনের জায়গা দখল করছে, যার ফলে এখানে একটি প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়েছে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এরকম ভাবে তোমরা এখন একটা বিষয় একটু দেখো, যে যদি সাপোজ ধরো এখানে যদি আমি একটা বিক্রিয়া লিখি কপার প্লাস H2SO4, তাহলে এখানে কি হবে বলো তো? তোমার সিম্পল কথায় মনে হইতে পারে এখানে কপার এই হাইড্রোজেনকে হটিয়ে দিবে, কিন্তু না, আমি কি বলেছি অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে সরিয়ে দিবে। কিন্তু এইখানে কি ঘটতেছে, এইখানে কপার এবং হাইড্রোজেনের মধ্যে অধিক সক্রিয় কে বলতো? ছন্দটা একটু দেখো, এই দেখো এখানে হাইড্রোজেন কপারের থেকে কিন্তু অধিক সক্রিয়, হাইড্রোজেন কপার থেকে অধিক সক্রিয়, সেই জন্য এখানে এই কপার কিন্তু হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারবে না। বুঝতে পেরেছো আমার কথা? কপার কিন্তু এখানে হাইড্রোজেনকে সরিয়ে দিতে পারবে না। তাহলে এখানে কি ঘটবে ভাইয়া? এখানে কোনো রিয়াকশনই ঘটবে না। ঠিক আছে, এখানে নো রিয়াকশন। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, তবে এখানে এটা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডটা যদি একটু লঘু দ্রবণ হয় তাহলে তো বিক্রিয়া ঘটবে না, কিন্তু এই সালফিউরিক অ্যাসিড যদি খুবই গাঢ় হয়, ঠিক আছে, মানে খুবই শক্তিশালী সালফিউরিক অ্যাসিড, সেক্ষেত্রে সামান্য কিছু বিক্রিয়া ঘটতে পারে। তবে সেই ক্ষেত্রে সালফেট এবং মানে SO2 মানে সালফেট আয়ন এবং হাইড্রোজেন মানে হাইড্রোজেন অক্সাইড যেটা হচ্ছে পানি, এটা হচ্ছে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, সেটা একটু অতিরিক্ত লেভেলে। আমরা জেনে রাখবো যে অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে যেহেতু সরিয়ে দিবে, সেহেতু আমরা এখানে কোনো ঘটনা বা রিয়াকশন দেখতে পারবো না। আচ্ছা, এবার আসো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা কি এখানে একটু লিখি। আচ্ছা, দহন বিক্রিয়াটা হইতেছে যে এক কথায় কোনো কিছুকে পোড়ানো। ঠিক আছে, সংজ্ঞাটা এরকম যে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, আবারও বলতেছি, কোনো মৌল বা যৌগ সমূহকে বাতাসের অক্সিজেন উপস্থিতিকে পোড়াতে হবে। পোড়ানোর ফলে তার যে উপাদানকে মৌলের অক্সাইডে পরিণত করা হবে, এই মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে আমরা বলবো দহন বিক্রিয়া। একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যদি জ্বালানি একটা ধরো মিথেন, এই মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে, দুঃখিত, এই মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হইতেছে, এইটা দ্বারা বোঝা যাচ্ছে তাপ প্রয়োগ করা। ঠিক আছে, ত্রিভুজ এই চিহ্নটা দ্বারা বোঝায়। আচ্ছা, অক্সিজেনের উপস্থিতিতে যদি তাপ প্রয়োগ করে পোড়ানো হয়, এই পোড়ানোর ফলে যেটা উৎপন্ন হবে ভাইয়া, সেটা হইতেছে কার্বন ডাই অক্সাইড, একটু পরিমাণ জলীয় বাষ্প, এবং আলাদা করে একটু তাপ উৎপন্ন হবে। দহন বিক্রিয়াটা তাহলে কি, এখানে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানোর ফলে যেই যে মৌলের অক্সাইডে দেখো, এই যে কার্বন ডাই অক্সাইড কিন্তু মিথেন থেকে দেখো এই কার্বনে কিন্তু অক্সাইডে পরিণত হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মৌলের অক্সাইডে পরিণত হচ্ছে, এই মৌলকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে
মৌলের অক্সাইডে পরিণত করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমার দহন বিক্রিয়া। বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে অক্সিজেনের বিজারণ ঘটে এবং অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। আর অপর মৌল বা যৌগের জারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রন সরি অক্সিজেন বিজারণ ঘটে, মানে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে। এবং আরেকটা যে মৌল থাকবে যে কার্বনের ক্ষেত্রে, যে এখানে মিথেনের ক্ষেত্রে যে কার্বন, এখানে এর জারণ ঘটে, অর্থাৎ এটা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। যেটা জন্য আমরা বলতে পারি এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে ভাই দহন বিক্রিয়া ক্লিয়ার? আচ্ছা, আবার বলতেছি, মানে অক্সিজেনের উপস্থিতিতে একটা, মানে এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হইতেছে, পোড়ানোর ফলে এই মৌলের অক্সাইডে পরিণত করতেছে, এই যে কার্বনকে এই যে মৌলের অক্সাইডে পরিণত করতেছে, এটা হচ্ছে আমার কি, তাহলে দহন বিক্রিয়া। বুঝতে পেরেছো? তো আজকে এই ছিল আমাদের জারণ বিজারণ বিক্রিয়া সমূহ, বিভিন্ন ধরনের জারণ বিজারণ বিক্রিয়া সমূহ। সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ নন রেডক্স বিক্রিয়া বা যে বিক্রিয়াগুলো জারণ বিজারণ হয় না সেটা সম্পর্কে একটু আলোচনা করব। আর বিশেষ ধরনের কিছু রাসায়নিক বিক্রিয়া থাকবে, সেই বিক্রিয়া সম্বন্ধে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তারপরে ইনশাল্লাহ এই অধ্যায়টি শেষের পথে আগাবে। এবং লাস্টলি কিছু নীতি আছে, লাসাতেলিয়ান নীতি, সাম্যাবস্থার উপরে প্রভাব, এই ঘটনাসমূহ আমরা ইনশাল্লাহ তোমাদের উদ্দেশ্যে ব্যাখ্যা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসগুলো দেখবে। আর এবং বেসিকে যদি কোনো সমস্যা থাকে, তোমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলো একবার একটু দেখে আসবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের সবকিছু ক্লিয়ার হবে। আর এমনিতে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট সেকশনে অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।